বাফুফের দিকে আঙ্গুল তুলে বলতেছি, একদম সরাসরি আঙ্গুল তুলে বলতেছি, আপনাদের এই প্রক্রিয়াতে, আপনাদের এই কোচ সিলেকশন প্রক্রিয়াতে স্বচ্ছতা ছিল না। আমাদের উপর সরাসরি আক্রমণ করা হয়েছে ভাড়া করা গুন্ডা দিয়ে। আমার যা সাইফুল বাড়ি টিটুর কাছে একটা কোয়েশন, আপনার যোগ্যতা কি? আর আপনার কি লজ্জা লাগে না? ওরে পারলে জুতা তারা ঠিক দিয়ে মতো ইংলিশে কথা পর্যন্ত বলতে পারে না, তারা কিভাবে কোচ নির্ধারণ করতে পারে? আমার কোশ্চেনটা রাফি, বাফুফের কাছে রয়ে গেল। রোজারিও মিকেলকে বাদ দিচ্ছে কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিফাই করছে তাদের কাছে। ও তো মাই ব্রাজিল গুডনেস। ফুটবল সেক্টরটাকে নিয়ে মনে হয় কালকেই মানুষ, মানে সারা বাংলাদেশের মানুষ ফুটবল সেক্টরটাকে একদম ঘিরা ধরবে। আমাদের ফ্যানদের দাবি হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি চাই, মানে যে কতটুকু এই ফ্যান স্বচ্ছভাবে হয়েছে সেই জিনিসটা আপনারা স্বচ্ছভাবে। জানতে চান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান সজীব, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ খেলা যোগের এই বিশেষ পডকাস্টে। আজকে আমরা আলোচনা করব সমসাময়িক ফুটবলের বেশ কয়েকটা ঘটনা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের হেড কোচ ইস্যুটা নিয়ে আলোচনাটাই বেশি হবে। এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমরা যুক্ত করতে চাই আমাদের সঙ্গে যারা গেস্ট রয়েছেন দেশে এবং দেশের বাইরে থেকে। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন মিজানুর রহমান, ইউকে বাংলাদেশ আল্ট্রাস, এবং সেই সঙ্গে আমরা পাচ্ছি আহমেদ আতিকুজ্জামান, তিনিও ইউকে বাংলাদেশ আল্ট্রাসের সদস্য, এবং আমরা পাচ্ছি ওয়ালিউল্লাহ, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, এবং রাফি ইকবাল রয়েছেন রেড অ্যান্ড গ্রিন আর্মি। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ৭১ খেলা যোগের এই বিশেষ পডকাস্টে। এবং আপনাদেরকে আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে বিষয়টা, যে আপনারা সমস্ত কিছু বাদ দিয়ে যেভাবে আসলে ফুটবলের জন্য কাজ করেন, একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একে একে একটু আরেকবার পরিচয়টা হয়ে নিব। আমি একটু আহমেদ আতিকুজ্জামান আপনার কাছে যেতে চাই। বাংলাদেশে সে লাল সবুজের পতাকাটা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের জার্সিটা পরে আপনি আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দারুণ একটা ওয়েদার, সবকিছু মিলে কেমন আছেন? আসসালামু আলাইকুম সজীব ভাই। খেলাযোগকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য, আপনাকে নিজেকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালোই আছি সবকিছু। ওয়েদার দেখতেছেন, খুবই সুন্দর একটা ওয়েদার। ভালো আছি। সমসাময়িক ব্যাপার, বাট ব্যাপার হচ্ছে কি, সবকিছু মিলাই আসলে ভালো থাকাটা হচ্ছে না। একটু থ্রেট পাচ্ছেন মনে হয় ইদানিং বেশি, মানে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, সেজন্য মনে হয় ভালো নাই নাকি? হ্যাঁ, সবকিছু মিলাই যেটাই বললাম, গোলম্যান ইস্যু, কোচের নিয়োগ প্রক্রিয়া, সবকিছু মিলাই এগুলাতে অনেক বেশি ভয়েস রেইজ হচ্ছে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার বুলিং এর শিকার হতে হচ্ছে। আম, এই পারিপার্শ্বিক বিষয়গুলো আছে, বাফুফে থেকে আছে, মিডিয়া প্রেশার আছে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভনেস দেখতে পাচ্ছি, সবকিছু মিলাই আর কি। আমরা মিজান ভাই আপনার কাছে আসতে চাই। যেমনটা আতিক ভাই বললেন যে কোলম্যান কিংবা বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে অনেক বেশি আপনাদের কথা শুনতে হচ্ছে। ইভেন এমন হইতে পারে কোন একটা সময় হয়তো বা দেখবো আপনাদের পেজটা গায়েবও হয়ে যেতে পারে, যেটা আমরা ভাইয়ের কথা থেকেই বুঝতে পারলাম। সামনাসামনি না পেলেও আপনাদেরকে নানাভাবে প্রতিহত করার নাকি চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টা কেমন এনজয় করছেন? সালামু আলাইকুম। প্রথমে খেলা যুগ এবং সজীব ভাইকে ধন্যবাদ আজকের এই পডকাস্টের জন্য। আর রাফিক ইকবাল ভাই আছেন রেড এন্ড গ্রিন আর্মি থেকে, ওয়ালিউল্লাহ ভাই আছেন ইউনিয়ন বেঙ্গল থেকে, আপনাদেরও ধন্যবাদ। আতিকুজ্জামান ভাই তো আমার নিজেরই কলিগ বলতে গেলে। হুম। তো যেই ইস্যুটা হলো গিয়ে যে আমাদের মন, ফুটবল ফ্যানদের আসলে মন ভালো নাই। কেন মন হুম। ভালো না এটা সবাই জানে। আমাদের প্রথমে দেখানো হলো যে উনি আসছেন, ইনি আসছেন, হাই প্রোফাইল সবকিছু দেখায় লাস্টে এমন একটা ইস্যু করা হলো যে সবারই মন খারাপ। এর মানে এই না যে আমরা বলতেছি যে টমাস ডুলি অনেক খারাপ কোচ, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো কি, আপনি প্রথমে যেগুলা হাই প্রোফাইল কোচ দেখাইছেন এই তিনজন থেকে একজন নিতেন। আপনি রোজারিও মিখাইল নেন নাই, আপনি কোলম্যান নেন নাই, আপনি এটলাস্ট ব্রায়ান স্টকরে নিতেন। বাট ওইটাই তারপর ওই যে আপনি যে প্রবলেমটা বললেন না, বোলিং এর শিকার কিন্তু আমি জানি সবাই হইতেছে কিছু না কিছু, কোন না কোনো হুম। ওয়েতে। হুম। বাট হুম। প্রবলেমটা হলো কি, রিয়েল আইডি থেকে বোলিং করলে মজা লাগে যে আপনি রিয়েল একজনের রিপ্লে দিচ্ছেন। সমস্যা হলো গিয়ে মেয়েদের নামে ফেক আইডি খুলে ভাই। তারপর ভাই এইটা হলো গিয়ে আরেকটা ইস্যু। তারপর বাইদের লজিকই নাই। লজিক ছাড়া কথা বললে তো ঝামেলা। আপনার কাছে লজিক থাকলে আপনি কথা বলেন। আর ফ্যান হুম। গ্রুপদের অবস্থা এমন এমন হয়েছে যে এক দুইজন আর কি বাংলাদেশের পুরা ফ্যান বেসের জিম্মা নিয়ে নিছে। ওইটা হলো গিয়ে শেষ। তারপর 2-3 হাজার 200-300 টিকিট, তারপর সবকিছু সেটেল, আর আমরা কিছুই নাই। এই বিষয় নিয়ে আরো কথা বলবো। মিজান ভাই, আমরা একটু পরিচয় পর্বে ওয়ালিউল্লাহ ইউনিয়ন বেঙ্গল ফুটবল গ্রুপটা তিনি চালাচ্ছেন, তার একটা আমি পোস্ট পড়লাম এবং সেই পোস্ট নিয়ে তো অবশ্যই কথা বলবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজিত ভাই। আমি, আমার পরিচয় হচ্ছে, আমি ওয়ালিউল্লাহ ইউনিয়ন বেঙ্গলের কো ফাউন্ডার। আমি আমার ভাই বোনরা আমরা সবাই বেশ কয়েকজন একসাথে নিয়ে ইউনিয়ন বেঙ্গলটা প্রতিষ্ঠা করেছিলাম। এইটা হচ্ছে আমাদের পরিচয়। আর মন ভালো আর খারাপের ব্যাপারটা হচ্ছে গিয়ে, যখন আপনি নিজের, মানে বাংলাদেশে একটা কথা চলে, যে কথা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খারাপ নেশা যারা করে তারা হচ্ছে ফুটবলের নেশাটা করে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ নেশা। এখন এই নেশাটা আমরা করি, তো সেই জন্য আসলে তেমন ভালো থাকা যায় না।
দেখা গেছে কোনো না কোনো একটা ইস্যু থাকেই ফুটবলে, এটা সারা বছর চলে। তো ওই হিসেবে নিয়ে আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ, এই আর কি। রাফি ভাই, আপনার কাছে আসতে চাই যে ইদানিং খুবই ব্যস্ত সময় কাটছে বাফুফে ভবনের সামনে। নানাভাবে আমরা আপনাকে সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে ফুটবলের ভালোর জন্য সবাই কথা বলছেন, এবং সেখানে একটা ব্যাপার বারবার আমি বলছিলাম যে নানাভাবে নাকি আপনাদের সোশ্যাল মিডিয়ায়, আপনাদের প্রোফাইলে, মেসেঞ্জারে বিভিন্ন হুমকি ধামকি আসছে। আপনিও কি এরকম কিছু পেয়েছেন কিনা? আমাদের হুমকি তো ভাই ওটা আসলে ওটা মানে সমসাময়িক ব্যাপার। হুমকির পাশাপাশি আমরা তো সরাসরি বাফুফে ভবনের সামনে আক্রমণের শিকারই হয়েছি, আপনারা জানেন সেটা সবাই। আমাদের উপর সরাসরি আক্রমণ করা হয়েছে ভাড়া করা গুন্ডা দিয়ে। তো যেখানে সরাসরি ওপেনলি মারা মানে মানে হুমকি মানে একদম সরাসরি মানে জায়গাতে এসে যেখানে মারার ভয় দেখে থামাইতে পারে না, সেখানে মেসেঞ্জার ফোন কল আর কি করবে তারা। তো আসলে এটা নিয়ে আমরা বেশি একটা বিভ্রান্ত না, যেহেতু আমাদের সাথে 18 কোটি বাংলাদেশের মানুষ আছে। আমরা সবসময় সাহসের সাথেই দাঁড়াইতে চাই। যতবার সিন্ডিকেট হবে, যতবার কোচে সমস্যা হবে, যতবার ফুটবলের প্রবলেম হবে, আমরা বেঙ্গল ইউনিয়ন, ইউকে আলট্রাস আমরা সবসময় রুখে দাঁড়াবো। সে আমাদের এখন প্রাণের উপর দিয়েও গেলেও সমস্যা নেই। দেশ তো আমাদেরই, আমাদেরকে এটাকে আসলে বাঁচাইতে হবে, ঠিক আছে? তো ফুটবল আমাদের একটা আবেগের জায়গা, প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা। এই জায়গায় এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, খেলতেও ভালো লাগতেছে আসলে। আচ্ছা, আমরা গতকালকের একটা ইস্যু থেকেই আসি। অনেকগুলো ইস্যু জমে আছে, আপনারাও কথা বলার জন্য মুখিয়ে আছেন, সময়টাও খুবই কম। রাফি ভাই, আপনাকে দিয়ে একেবারে আলোচনার মানে মূল জায়গাটায় যেতে চাই। সেটা হচ্ছে গতকাল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি একটা কথা বলেছেন যে টমাস জুলির সঙ্গে এখন আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। এটা কি আপনার মনে হয় যে ফ্যানদের চাপে পড়েই এমন জিনিসটা তারা ডিসিশন নিয়েছেন, নাকি ব্যাপারটা অন্য কিছু? অবশ্যই আমি আপনাকে একটু প্রথমে ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা যখন মুভমেন্টে যাই, গত পরশু আমরা যখন মুভমেন্ট রানিং করছিলাম, সেক্ষেত্রে একটা বাংলাদেশে কিন্তু একটা ভালো লেভেলের জোয়ার তৈরি হয়ে গেছিল। সারা দেশের মানুষ একদম ফুসে উঠছিল, ফেপে উঠছিল। এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল। ইভেন ক্রীড়ামন্ত্রীর কাছে বারবার বিভিন্ন সাংবাদিক কল করতেছিল। তো একটা পর্যায়ে আমরা যখন মুভমেন্ট শেষ করি, আমাদের উপর পুলিশে হামলা করা হয়। এরপরে যখন আমরা মুভমেন্ট যখন দেখছি না এখানে আসলে থেকে তেমন কোনো সুবিধা হচ্ছে না, ফেডারেশন থেকে যোগাযোগ করছে না, সেক্ষেত্রে আমরা তখন ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের জন্য ক্রীড়ামন্ত্রীর বাসায় পৌঁছে আমরা রেড এন্ড গ্রিন, তারপর হচ্ছে বেঙ্গল ইউনিয়ন, লর্ড অ্যাসোসিয়েশন প্লাস হচ্ছে ইউকে আল্ট্রাসের কয়েকজন সদস্য, আমরা সবাই মিলে হচ্ছে আপনার ক্রীড়ামন্ত্রীর বাসার গেটের সামনে গিয়ে আমরা অবস্থান দিই। তখন হচ্ছে তার যে সেক্রেটারি ছিল, সে সাথে সাথে আমিনুল ভাইকে কল করে জানায় যে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, আপনি একটু কাইন্ডলি এই ব্যাপারটা একটু দেখেন। সাথে সাথে সে যখন আসে, বাসায় আসে, তো আসার সাথে সাথে আমাদেরকে সবার আগে সময় দেয়। তখন আমরা তার কাছে দাবিগুলো পেশ করি। সে তখন আমাদের সাথে সর্বোচ্চ একমত প্রকাশ করে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে বাজেট আছে, আমাদের কাছে সবকিছু আছে, আমরা তাহলে কেন আসলে হাই প্রোফাইল কোচ নিচ্ছি না। এটাতে আসলে সে নিজেও হুম, সন্তুষ্ট না। সে আমাদেরকে হুম, সরাসরি বলছে সে নিজেও কোচটা নিয়ে সন্তুষ্ট না। সে সাথে সাথে তখন তাবিদ আওয়ালকে কল করে, কল করলেও আসলে সে একটা প্রফিট করতে মানে লাভ হয়নি আমাদের। কারণ হচ্ছে তখন আমাদের যে কোচ ডুলি, যে কোচ, তাকে হচ্ছে তখন অলরেডি সে প্লেনে ছিল। তো সেই সময় আসলে তাকে আসলে আপাতত হোল্ড করার মতো কোনো ওয়ে ছিল না। তো তখন সে তাবিদ আওয়াল সরাসরি হচ্ছে ফ্যানদের চাপে পড়ি মোটামুটি, পাশাপাশি আহ মানুষের যে একটা আবেগ ভালোবাসার জায়গা সে বুঝতে পারছে, যখন ফ্যান বেজের একটা আবেগ ক্রিয়েট হয়েছে, তখন সে তাবিদকে সে আমাদের সামনে নির্দেশ করে। সেখানে ওয়ালি ভাইও ছিল, সেখানে হচ্ছে বেঙ্গল ইউনিয়নের হাসিব ছিল, আর অনেক লোকই ছিল। তাদের সকলের সামনে সে তখন তাবিদ ভাইকে কল করে এবং তাকে বলে যে যেহেতু কোচ নিয়ে আসলে সব মানুষ আসলে এখন এই দুলির উপরে সন্তুষ্ট না, আমাদের কাছে বাজেট থাকার পরও আমরা আসলে ওই মানের কোচ পাচ্ছি না। তো আমরা আপাতত এই কোচকে এখন সাইনিং করতে চাচ্ছি না। তবে আমিনুল ভাই সরাসরি আমাদের সামনেই তাবিদকে কলরে রেখে সেটা বলে, এবং তাবিদ ভাই সেটা আসলে এগ্রি করে যে আমরা এখন এই কোচের সাথে করছি না, সাইনিং করছি না। যদি আমরা এর থেকে ভালো কোচ পাই, এর মধ্যে যদি আমরা খুঁজে বের করতে পারি এই ম্যাচের পরপর, এবং এই দুলির পারফরমেন্সটা আসলে এই ম্যাচে দেখা হবে। সো যদি সবকিছু মিলে মনে হয় যে না আসলে দুলি থেকে আমাদের কাছে ভালো অপশন আছে, তখন আমরা সাথে সাথে নতুন একটা কোচের কাছে সাইনিং করতে পারি। এরকম একটা মানে কথা তাবিদ ভাইকে আমিনুল ভাই আমাদের সামনেই বসে, ফ্যানদের সামনে। সো আমরা অফকোর্স বলতে পারি এটা আসলে আমাদেরই এই আন্দোলনের ফল এবং মানুষের ভালোবাসার ফল। সো এটা হচ্ছে অফকোর্স ফ্যানদের প্রেসারে পড়ে এই সিদ্ধান্তটা আসছে। আতিক ভাই, আপনার কাছে আসতে চাই। যেটা হচ্ছে বলছিলেন রাফি ভাই যে ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেও চেয়েছিলেন যে কোলম্যান আসুক, কারণ আমরা সাধারণত এটা কোনো দেশেই দেখি না যে সরকারের কাছে স্যালারির জন্য বা একটা বাজেট চাওয়ার জন্য যে কোচের বেতনের জন্য যেতে হয়। মানে মোটামুটি তো বাফুফেও ভালো কাজের জন্যই গিয়েছিল, তারাও স্বচ্ছ থাকতে চেয়েছে। কিন্তু রাতারাতি তাদের মাথায় এই ব্যাপারটা কেন আসলো যে ভাই এজেন্ট ফি দিতে হয়? তারা কি পড়াশোনা করে মাঠে নামেনি যে এজেন্ট ফি এটা একদম বাস্তব? এবং অনেকে আসলে বলছেন যে এটা কমিশন বাণিজ্য এবং দালাল বলে এটাকে আখ্যা দেওয়া হচ্ছে। আপনার কাছে ব্যাপারটা কি মনে হয় যে আসলে আগে থেকে কি কোনোভাবে টমাস ডুলিকে বাফুফে মোটামুটি হোল্ড করে রেখেছিল কিনা? কারণ 13ই মে তিনি আসলে কি করে গায়না দল ছাড়েন, এবং এটা নিয়ে কিন্তু অনেক যদি কিন্তু রয়েছে।
ধন্যবাদ সুদীপ ভাই। আমি শুরুতেই আপনাদের খেলা যুগের একটা শিরোনামের একটা রিপোর্টের শিরোনামটাই বলি যে কোচ নিয়োগে বাফুফে নাটক বানাচ্ছে না, পুরো একটা সিনেমাই বানাচ্ছে। তো এইটা মানে আসলে বাস্তব অর্থে আসলে এইভাবেই জিনিসটা আমি দেখি। হুম হুম এটা এখানে মানে পূর্ণদৈর্ঘ্য একটা সিনেমাই বানানো যাবে এই পুরো ব্যাপারটা নিয়ে। আম, আপনি আমিনুল ইসলাম ভাইয়ের একটা ব্যাপারটা সামনে নিয়ে আসছেন, সেটা নিয়ে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে একদম শুরুর থেকে আপনি চিন্তা করে দেখেন, মানে উনি যখন ইনভলভমেন্টটা যখন শুরু হয়েছে ওনার এই কোচ নিয়োগ প্রক্রিয়াতে, ইনভলভমেন্টটা শুরু হয়েছিল যখন আমরা অনেক হাই প্রোফাইল কোচ গুলো পাইতেছিলাম, যেমন 270টার মতো আমাদের সিবি আসছে। মতান্তরে হুম ওনাকে বলছে 312 থেকে 315টার মতো সিবি। ধরে নিলাম 250 270টা সিবি আসছে। এখান থেকে অনেক হাই প্রোফাইল কোচ আসছে যেগুলো আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন। আমরা হচ্ছে যেই ধরনের কোচ আশাই করি নাই, যারা জীবনে কল্পনা করি নাই, এই ধরনের কোচরা যখন মানে অ্যাপ্লাই করছে আমাদের হেড কোচ পজিশনের জন্য, তখন হচ্ছে আমাদের বাজেট লিমিটেশনটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছিল। তখন কি আমাদের আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে হয়েছে, বাফুফেকে এখানে কোলাবোরেশনের ব্যাপার ছিল বাজেট সমস্যার জন্য। তখন দেখেন একদম শুরু থেকেই কিন্তু আমিনুল ভাই এই জিনিসটা নিয়ে পজিটিভ। উনি বলছে যদি বাজেট কোনো সমস্যা হয় এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে দেখবো, আমাদের ক্রীড়া বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমি আলাপ করব, সেখান থেকে একটা কাইন্ড অফ একটা বাজেটের যদি কোনো সমস্যা হয় এটা আমি দেখভাল করব। হুম 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 তারপরে উনি উনি আবার নিজে থেকে বলেও ফেলছে, যেমন হচ্ছে মানে এখানে আম, এত লক্ষ টাকা করে আমরা একটা কি করতে পারি, ইস্যু করতে পারি। তো হুম হুম একটা নির্বাচিত সরকারের একজন স্পোর্টস মিনিস্টার বা মানে প্রতিমন্ত্রী যখন এই ধরনের প্রমিস করে, সেটা হচ্ছে উনি মিন করেই করে। এটা ন্যাশনাল মিডিয়াতে এসে উনি একটা ধরনের একটা মজা ধরনের কোনো কথা বলবে না, এটা অবশ্যই মিন হুম করেই হুম বলছে হুম যে ফেডারেশনকে যত ধরনের হেল্প লাগবে সেগুলো আমি দিতে প্রস্তুত, এবং এগুলো মিডিয়াতে সবগুলোতেই আছে। এখন দেখেন, যখন আমিনুল ইসলামের এই কথার প্রেক্ষিতেও বাফুফে কি করলো, এই ডিলটা ওনারা ফেডারেশন থেকে নিতে চাইলো, যেমন হচ্ছে আমরা হেল্প নিতে চাচ্ছি কারণ আমাদের বাজেট ক্রস হয়ে যাচ্ছে। তখন এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা কিন্তু নিজেও প্রেসে আসে বলতেছে যে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটটা আমরা এক্সিড করতেছি। তার মানে কি হুম হচ্ছে, হুম আমরা $30,000 মতো যাচ্ছি। যেখানে আমরা কাবরেরাকে 13,000 12,000 থেকে 13,000 ডলার দিচ্ছিলাম, সেখানে আমরা এখন যাচ্ছি $25,000 to $30,000। দ্যাট হুম মিন আমাদের প্রায় অলমোস্ট ডাবলের থেকেও বেশি হয়ে গেছে বাজেটটা। এই অবস্থা থেকেও যখন আমরা কোচ নিয়োগ দিতে পারি নাই, তখন হচ্ছে কি আমাদের ব্যর্থতার জায়গাগুলা একদম ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। এখানে কয়েকটা প্রশ্ন রেইজ হইতে পারে, যেমন আমরা কোন ধরনের কোচ এক্সপেক্ট করছিলাম, কারা অ্যাপ্লাই করছে, কাদেরকে আমরা নিতেই পারি নাই। প্লাস হুম হুম হচ্ছে আপনি যে জিনিসটা জানতে চাইছেন, এখন এই ফুল বিষয়টাকে নিয়ে মানে কি ধরনের জগা খিচুড়ি বানাইছে আপনি একটু চিন্তা করে দেখেন। প্রথমে হচ্ছে আমরা এত ভালো ধরনের হাই প্রোফাইল কোচ আমরা যখন পাইলাম, হওয়ার পরে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের উচিত ছিল যে যে কোনো 5 জনের শর্টলিস্ট প্রথমেই করে নেয়া। এখান থেকে হচ্ছে আমরা আহ, বেছে বেছে যে কোনো 1 জন 2 জন 3 জনের সাথে আলাপ আলোচনা করা। প্রথমে আপনাকে একটা জিনিস বলি, হংকং ফুটবল ফেডারেশনের রিসেন্ট টাইমে ওদের কোচ নিয়োগ প্রক্রিয়াটার জন্য আপনার সার্কুলার দিছিল। সেখানে 12 জনের মতো কোচ অ্যাপ্লাই করছেন, সেখান থেকে 2 জন মাত্র হাই প্রোফাইল কোচ ছিলেন তাদের ভাষ্য মতে, সেখান থেকে ওরা একজন কোচকে কিন্তু বাছাই হুম করে নিছে। এখন আমাদের বেলায় কি হয়েছে, 250 270 সবগুলা বাদ দিলাম, আমাদের যখন 26 জনের তালিকাটা হইলো, এই তালিকাটা কি মিডিয়ার সামনে কখনো গেছে? এটা কি সোশ্যাল মিডিয়া আসছে? এটা কি বাফুফে থেকে কোথাও প্রেস বিজ্ঞপ্তিতে সার্কুলারের মাধ্যমে কোথাও স্টেটমেন্ট আকারে কিছু কোথাও দেওয়া হয়েছে? কোথাও কিন্তু পাবলিশ হয় নাই। ওরা কিন্তু বারবারই আইসা বলতেছে মিডিয়ার সামনে যে আমরা 26 জনের শর্টলিস্ট করে ফেলছি, 20 জনের শর্টলিস্ট করে ফেলছি, তারপর হচ্ছে 12 জনের, 13 জনের, 6 জনের, 5 জনের, 2 জনের, 3 জনের, এইগুলো হুম হুম শুধু মুখের কথা। এগুলো কিন্তু বারবার ওনারা বলছে। এই তালিকাটা কখনো কি প্রকাশ করা হয়েছে যে 12 জনের লিস্টে কারা ছিল? 12 জনের লিস্ট ছিল না, 13 জনের লিস্ট ছিল। 13 জনের মধ্য থেকে যখন রোজারিও মিকেলকে যখন বাদ দেওয়া হলো, তখন কি হইলো, ওনারা আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার সাথে একজন জড়িত উনি এসে বললেন, আমিরুল ইসলাম, উনি বললেন রোজারিও মিকেল গেছে, এটা নিয়ে আমাদের আক্ষেপ নাই। কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের কাছে এখনো বাফুফে অনেক হাই প্রোফাইল কোচের লিস্ট আমাদের কাছে এখনো আছে। ফাইন, হুম তো অ্যাবসলিউট ফাইন। রোজারিও মিকেল কি জন্য এই ডিলটা অ্যাকসেপ্ট করেন নাই? রোজারিও মিকেলের ব্যাপারে যদি ফুল বাংলাদেশে যদি আপনি ধরেন মিডিয়াতে যে ধরনের আম, মানে প্রথম দিন যে এই ধরনের নিউজটা পাবলিশ করার পরে যে রিয়াকশন গুলো আসছিল, এই রিয়াকশনটা
সবচেয়ে বেশি আপনি কোথা থেকে দেখছেন? ইউকে বাংলাদেশ আল্ট্রাসের পেজে থেকে। ওরা যখন বলছে যে এটা মোটামুটি কনফার্ম, 100% কনফার্ম রোজারি মিকেল অ্যাপ্লাই করছেন, এখানে অনেকের হস্তক্ষেপ ছিল, অনেকের সাজেশন ছিল, তখন সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় এটাতে বুলিং করা শুরু করছে যে নেইমার কি তোমাকে কানে কানে বলছে আইসা যে রোজারি মিকেলকে অ্যাপ্লাই করার পিছনে আমি ছিলাম বা এই প্রসেসে আমি ছিলাম? ওরা বিশ্বাসই করতে চায় নাই। পরে যখন মিডিয়াতে এটা ক্লিয়ারিফাই হয়ে গেল যে রোজারিও মিকেল বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করছেন, উনি কিন্তু ওর সাথে যখন যোগাযোগ হয়েছিল উনি কিন্তু জানতে চাইছে যে আমাকে কত সময়ের ভিতরে তোমরা ইয়েস অথবা নো বলবা। এখন বাংলাদেশের মানুষের সাথে ইউরোপিয়ান, লাতিন আমেরিকান এবং সাউথ আমেরিকান এশিয়ান মানুষের মানে অনেক ডিফারেন্স আছে। ওরা হচ্ছে এই ধরনের মেন্টালিটিতে না যে আমাকে হোল্ড করে রাখবা, তোমার ইচ্ছা মতো একটা সময় আমাকে কল করবা, ফোন করবা, অথবা আমাকে একটা জিনিস কনফার্মেশন করবা। এটা হয় না, এইভাবে হয় না। রোজারিও মিকেল ওদেরকে সময় দিচ্ছে 3 দিন। সেখান থেকে ওনারা কিন্তু কোনো ধরনের আম, সিদ্ধান্ত পৌঁছাতে পারেন নাই। পরে কি উনি কি মানে করছে, বাধ্য হয়ে। বাফুফের এই সাহসটাই আসলে হয়নি যে ধরেন আমি রোজারিও মিকেলের সিভি যখন পেলাম বা আমি মোটামুটি জানি যে কারা হাই প্রোফাইল, আমার তো তখনই উচিত ছিল যে দুই তিনজনকে একটু আলাদাভাবে হোল্ড করে রাখা, ইন্টারভিউ তো পরে, যে এই কয়েকটা সিভি হেভিওয়েট এবং আমরা এদেরকে চাই বা আমরা একটা আন্দাজও তো করতে পারি এদের স্যালারিটা কেমন হয়। সো আপনি একে একে ইন্টারভিউ নিচ্ছেন, সময় নিচ্ছেন, কিন্তু এদের তো প্রতিনিয়ত হচ্ছে এক একটা অফার আসে। সো ওই না সাহসের জায়গাটা এখানে কি বাফুফে দেখাতে actually পারেনি? এখানে এখানে আমি একটু অ্যাড করতে চাই আতিফের হুম সাথে, সেটা হচ্ছে এটা মনে হয় আপনারা অনেকে জানেন না, আমি একদম ভিতরের খবর আমি একদম 100% নিশ্চিত হয়ে বলতেছি, আপনি ধরতে পারেন আমি 100% নিশ্চিত হয়ে বলতেছি। সেটা হচ্ছে আমাদের যে 270টা বা 315টার মতো সিভি আসছিল, হ্যাঁ, হুম তাদের ফেডারেশনের ভিতরের একজন লোক, একদম ফেডারেশনের ভিতরের একজন লোক আমাকে সরাসরি এইভাবে বলছে, যারা সিভি গুলো দেখতেছে হুম তারা 270টা সিভি দেখে নাই। আমি আবারও বলতেছি, তারা 270 বা 300 সিভি তারা দেখে নাই, তারা সর্বোচ্চ 50 থেকে 60টা সিভি দেখছে। এখানে হচ্ছে তারা একটা কোটা, আমরা আসলে মানে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে কোটা নিয়ে এত বড় একটা কিছু হয়ে গেছে, তারা আসলে কোটার একটা ব্যাপার তুলে ধরছে। তারা কাদেরকে কাদেরকে চুজ করছে, ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, আহ জার্মানি থেকে, আমেরিকা থেকে, আর মোট 6টার মতো দেশের যেই কোচ গুলো হচ্ছে অ্যাপ্লাই করছে, শুধু তাদের সিভি গুলো তারা চেক করছে। হুম। এছাড়া এছাড়া ওয়ার্ল্ডের যে আরো নামি দামি অনেক কোচ হচ্ছে এখানে অ্যাপ্লাই করছিল, তাদের সিভি গুলো তারা এবং মানে খুলেও দেখেনি, তাদের ফাইল গুলো আচ্ছা। তারা খুলেও দেখেনি। এটা একদম ভিতর থেকে আমি একদম একটা মানে অ্যাকচুয়াল ইনফরমেশন আপনাদেরকে দিলাম, আপনারা খুঁজে দিলে হয়তো এটা পাবেন। ঠিক আছে, ইভেন যে বলছে সে এই প্রক্রিয়াটার সাথে সম্পর্কিত ছিল, সে এমন এমন কিছু চিত্র আমার কাছে তুলে ধরছে, এমন এমন কথা সে আমাকে বলছে, সেগুলো যদি আমি তুলে ধরি প্রমাণ সহ আমার কাছে, আমি সেগুলো যদি তুলে ধরি ফুটবল সেক্টরটাকে নিয়ে, মনে হয় কালকেই মানুষ মানে সারা বাংলাদেশের মানুষ ফুটবল সেক্টরটাকে একদম ঘিরা ধরবে। ঠিক আছে, এমন এমন কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে। সো এই প্রক্রিয়াটাকে আমরা আমি বেসিক্যালি খেলা যুগের মাধ্যমে আমি আর কি মানে ফেডারেশন বা এর ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে বা যারা এর নিয়ন্ত্রক, তাদের কাছে আমরা এই যে কোচিং নিয়ে যে ব্যাপারটা হয়েছে, হ্যাঁ, মানে কোচ হুম নির্ধারণ যারা করছে, তাদের এই প্রক্রিয়াটা আসলে কতটুকু অ্যাকচুয়াল ছিল বা কতটুকু যুক্তিসঙ্গত ছিল, এটা নিয়ে আমরা একটা কি বলো তদন্ত কমিটি গঠন করতে চাই। আমাদের ফ্যানদের দাবি হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আমরা একটা তদন্ত কমিটি চাই, মানে যে কতটুকু এই ফ্যান স্বচ্ছভাবে হয়েছে সেই জিনিসটা আপনারা স্বচ্ছভাবে, জানতে চান। এক্স্যাক্টলি হুম। এক্স্যাক্টলি, যেহেতু আমি রেডেন গ্রিন আর্মির ফাউন্ডার, আমি নিজে বলে গেলাম এখানে স্বচ্ছতার মধ্যে অনেক প্রবলেম ছিল। আমি আবার বাফুফের দিকে আঙ্গুল তুলে বলতেছি, একদম সরাসরি আঙ্গুল তুলে বলতেছি, আপনাদের এই প্রক্রিয়াতে, আপনাদের এই কোচ সিলেকশন প্রক্রিয়াতে স্বচ্ছতা ছিল না। আমি রেড এন্ড গ্রিন ফাউন্ডার রাফি ইকবাল, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, আপনাদের এই প্রক্রিয়াতে সমস্যা ছিল, ভেজাল ছিল, এবং আপনারা কোঠার কোঠার একটা ব্যাপার এখানে তুলে ধরছেন। ঠিক আছে, এবং এবং আপনাদের এখানে ইগোটিক্যাল একটা প্রবলেমে ছিল। ঠিক আছে, আমার ইগো ছিল, আমি এখানে ছিলাম, মানে আমি এখন ফেডারেশন চালাইতেছি, আমার ইগো আছে, আমি এটা করব না মানে করব না, এই জিনিসটা আপনারা সরাসরি এখানে ফুটায় তুলছেন। আমি রাফি ইকবাল আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমরা এই কোর্সটা ভালো লাগছে, আমি এটাই নিব। তার কাছে এটা পছন্দ হয়েছে, আরেকজনের কাছে এটা পছন্দ হয়নি। আরেকজনের পছন্দ হয় নাই কেন, তার কথা, সেখানে তার একটা ইগো হার্ট হয়েছে, তো তার এটা ভালো লাগছে, এটাকে নিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম ছিল, ইগো হার্টের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে আমি 100% শতভাগ হয়ে নিশ্চিত হয়ে বলতেছি। এবং এটা নিয়ে যদি একটা প্যানেল ক্রিয়েট করা হয় যে এটা আসলে কতটুকু স্বচ্ছতা ছিল এই এটার মধ্যে, এই কোচিং সিলেকশন প্যানেলের মধ্যে, এটা নিয়ে যদি তদন্ত কমিটি ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে হয়তো অনেক কিছু উঠে আসতে পারে ভিতরের খবর। ওয়ালিউল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন আপনাদের পেজ থেকে যে আপনারা শুরু থেকে আপনাদের একটা মোটো আছে যে বাফুফের জবাবদিহিতার জায়গাটা রাখতে চান এবং যে কোনো ভুল হলে সেটা আপনারা ধরবেন। কখনো যে জিনিসটা আপনারা বলতে চেয়েছিলেন যে কখনো বাফুফের সঙ্গে সুর মিলিয়ে আপনারা চলবেন না। এই মুহূর্তে তো
টমাস জুলিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, মোটামুটি একটা নীতিগত জায়গায় এসেছে। আপনাদের আসলে চাওয়া পাওয়াটা কি থাকবে? যেটা রাফি ইকবাল ভাই বলছিলেন যে আপনারা একটা তদন্ত কমিটি চান, আমরা মিজান ভাই, আতিক ভাইয়ের কাছ থেকে শুনবো। আপনাদের ফ্যান বেস থেকে আপনারা কি বলবেন? দেখেন, ইউনিয়ন বেঙ্গলের সর্বপ্রথম আমরা যখন এটা প্রতিষ্ঠা করি, তখন আমাদের একটা কথা ছিল যে বাফুফের, মানে সোজা কথায় বাংলা কথা যেটা, বাফুফের দালালিটা আমরা করতে পারবো না। এটা হয়তোবা আমাদের সাথে ওনাদের সম্পর্ক যেমনই হোক, ওনারা আমাদেরকে যাই মনে করুক, একটা হোম ম্যাচে আমাদের কোন রকম সুযোগ সুবিধা বা যাই দেখ না দেখ, এগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের একটা কথা হচ্ছে, আমরা সংগঠন হিসেবে এটাই চাইতাম যে বাফুফের মতো একটা জায়গা, মানে বাংলাদেশের ফুটবলের একটা জায়গা, ফেডারেশন, ওনাদের যেন একটা জবাবদিহিতার জায়গা থাকে। আগের যুগে দেখে আসছি যে সালাউদ্দিনের যে একটা যুগ ছিল, ওখানে জবাবদিহিতার কোনো সুযোগ ছিল না। আমার মতো করে আমি বুথ চালাবো, আমার মতো করে আমি ফেডারেশন চালাবো, এখানে কে কি বলবে, এরকম একটা ইয়ে ছিল, একদমই সুযোগ ছিল না। তারপরে দেখা গেছে যে একটা সরকারের মাধ্যমে এখন কি সেই সুযোগটা আমরা, এসেছে? আপনার কি মনে হয়, মানে এখন কি সুযোগটা এসেছে যে ধরেন এই যে বাফুফে ভবনের মধ্যে আপনারা আন্দোলন করছেন, এবং রাফি ভাই যেটা বললেন যে ধরেন আপনাদেরকে অনেকটা প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তারপরে আবার একটা মিটিং করা হলো, ঠিক সেই সময় করা হলো যখন আবার টমাস জুলি বাংলাদেশে এসে পৌঁছেছেন। এই যে আন্দোলনটা, বা আপনাদের সঙ্গে তো আগেও বসতে পারতো, সেটা তো বসেনি, এবং গুটি কয়েকজনের সঙ্গে কেন বা বসলো? বাংলাদেশে তো অনেকগুলো ফ্যান পেজ রয়েছে। বাংলাদেশে অনেকগুলো ফ্যান পেজ রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের একটা ফ্যান পেজ আছে, এটা অবশ্যই সবার একটু চিন্তা করা উচিত। এটা হচ্ছে হুম। সবথেকে বড় কথা। এখন আপনি আহ হাজার হাজার পেজ দেখবেন বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করে, অনেক পেজ হুম। দেখবেন। আচ্ছা, এখন এখানে এখানে আমি একটু ইন্টারফেয়ার করি, আমি সরি, আমি মানে ডিস্ট্রাক্ট করতেছি। হুম। সেটা হচ্ছে সজীব ভাই, যে যে ব্যাপারটা এখানে ঘটছে, আন্দোলন যারা করছে তাদের সাথে কি ফেডারেশন বসছে? প্রথম কোশ্চেন হচ্ছে এটা। আন্দোলন হুম। যারা করতেছিল তাদের সাথে কি ফেডারেশন বসছে? অফকোর্স না। ফেডারেশন কাদের সাথে বসছে? যারা গোল টেবিল পছন্দ করে, তারা মানে ইভেন এটাও বসে যারা আমরা গোল টেবিলে বিশ্বাসী। তো গোল টেবিলে যারা বসে তারা তো মুভমেন্ট করে নাই, তো তাদের সাথে বসে তো লাভ নাই। তারা কি বলছে যে আমরা আন্দোলনে ডাক এটাই। দিচ্ছি, আমরা কোচ নিয়ে এই কোচিং প্যানেলের হুম। হুম। স্বচ্ছতা নিয়ে ভুগতেছি? এটা কি তারা বলছে? তারা বলেনি। যারা বলছে, কারা বলছে? রেড ইন্ডিয়ান বলছে, ইউকে আল্ট্রাস বলছে, বেঙ্গল ইউনিয়ন বলছে, লর্ড অ্যাসোসিয়েশন বলছে। তাদের সাথে কি ফেডারেশন বসছে? ফেডারেশন কাদের সাথে বসছে? যারা হচ্ছে এই আন্দোলনের সাথেও ছিল না, এই আন্দোলনের আশেপাশেও ছিল না, যারা এই আন্দোলনকে কি করে, সাপোর্ট করে না, তাদের সাথে ফেডারেশন গিয়ে বসছে। তো তাদের সাথে যে বসে তো লাভ নাই। আরেকটা কথা রাফি ভাই, হুম। আহ আপনি অবশ্যই এটাও বলতে পারেন সুজিত ভাই, যে ফেডারেশন তাদের সাথে কখন বসছে, বা তারা কোচিং কখন বসছে ফেডারেশনের কোচ সাথে। বাংলাদেশে আসার পরে। হ্যাঁ, কি দরকার আমার, আমার তো কোনো দরকার নাই। হুম। আমার ওদের তো তো এই আমরা দরকার ফেডারেশন আছে আছে। ভাই। মিজান ভাই আপনার কাছে একটু আসতে চাই। মিজান ভাই, আপনাকে অপেক্ষা করাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা দেশের বাইরে থেকেও কিন্তু এই আন্দোলন বলি বা কোচ নিয়ে নিয়োগের ব্যাপারটাতে একেবারে শুরু থেকেই ছিলেন। পুরো অভিজ্ঞতাটা আপনাদের জানতে চাই, যে কেন কোলম্যান হলো না, কেন বার্ন স্টোক হলো না, মানে বাফুফে কেন আসলে টমাস ডুলিকে বেছে নিল? এখানে টাকা বাঁচানোর কোনো মিশন, নাকি এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে, কি মনে হয়? রাফি ভাই যে কথাটা বললো যে আমাদের হলো গিয়ে টেকনিক্যাল টিমের যে ব্যর্থতা, ওদের সিভি না দেখতে পারার প্রবণতা, এটার সাথে আমি একমত। কারণ কেমনে 270টা সিভি দেখতে হলে মিনিমাম আপনার হলো গিয়ে পার সিভি 2-3 ঘন্টা করে লাগবে, আপনি যদি প্রপার স্টাডি হুম। করেন, ফুটবলিং ব্যাকগ্রাউন্ড দেখেন। কারণ ফুটবলে তো ইজি না। তো আপনি বাফুরের কর্মকর্তারে জিজ্ঞাসা করেন টমাস ডুলি কোন দিন কোচিং কোচিং ক্যারিয়ার স্টার্ট করছে। দুই হুম। হাজার এই যে 2-3-এর দিকে শুরু করছে, পরে উনি কিন্তু লম্বা একটা গ্যাপ নিছে, লাইক 10 ইয়ার্স এর মতো গ্যাপ নিছে। ওটা কিন্তু বাফুফের কর্মকর্তা মেবি ভালো করে দেখেও নাই। কিন্তু টমাস ডুলি কিন্তু স্টার্ট করছে জার্মান থার্ড টায়ার থেকে। একজন নতুন হুম। কোচের জার্মান থার্ড টায়ারে স্টার্ট করা ইজ নট এ স্মল থিং, টু বি অনেস্ট। এখন আমাদের প্রবলেম হলো গিয়ে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ টমাস ডুলি অর সামথিং এলস। আমার কথা টমাস হলো গিয়ে ডুলির আপনি সঙ্গে আমার কিন্তু কি আমাদের কোনো সমস্যা নাই, এটা কোনো এটাই কোনো হলো কোনো মেইন ব্যাপার। প্রবলেম নাই ভাই। এক্স্যাক্টলি, হুম। এক্স্যাক্টলি। কালকে যদি জবটা আমারে দেওয়া হয় আমি নিবো ভাই, প্রবলেম কি? হুম। হুম। আমারে হুম। আপনি যোগ্য মনে করে জব দিছেন, ডাজেন্ট ম্যাটার আমি ওইটা অযোগ্য। এখন কিন্তু প্রবলেমটা ব্যাপারটা হলো হচ্ছে গিয়ে আমার, অন্য কারো নাম কেন আসলো, এবং সেখানে তারা তো ইয়েস, কনফার্মই হয়ে গিয়েছিল, তাহলে কেন আবার উনি থার্ড একটা চরিত্র এসে ঢুকে গেলেন? আমাকে 10টা কোচের শর্টলিস্ট দেওয়া হলো, টমাস ডুলির নাম কিন্তু অনেক নিচে ছিল। সবাই যদি খেয়াল হুম। করে থাকেন, আমরা যেটা ইনসাইড নিউজ থেকে যেগুলা পাইছি ওইটা কিন্তু আসলে কোথাও আসে নাই, বাট আমাদের সবার যেই কানেকশন আছে ওই জিনিস থেকে আমরা জানছি। যে আমার কথা হলো গিয়ে প্রথম যে 3জন, ওরা কেন না? ওইটার কোনো এখন পর্যন্ত কোনো ওইটা স্টেটমেন্ট আসছে? কোথাও আসে নাই। মিজান ভাই স্টেটমেন্ট দিছে কি জানেন? একজন স্টেটমেন্ট দিছে, একজনের সাথে আমার কথা হয়েছিল।
তারা রোজারিও মিকেলকে বাদ দিচ্ছে কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিফাই করছে তাদের কাছে। ও যে মাই গুডনেস। ব্রাজিলিয়ান, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটা শুনেন না, সেকেন্ডটা হচ্ছে ওই এজেন্ট ফি। থার্ডটা কি দিছে জানেন? থার্ডটা হচ্ছে যখন রোজারিও মিকেলও নাই, যখন হচ্ছে ওই কোলম্যানও নাই, তখন বার্নস্টোককে নিবে না, কারণ বার্নস্টোকের নাকি তখন চাহিদা বেড়ে গেছে, তখন নাকি সে একটা হিউজ অ্যামাউন্ট চেয়ে বসছে ফেডারেশনের কাছে। মানে মানে এত মানে এত প্রফেশনালিজম ছাড়া একটা ফেডারেশন কিভাবে চলে, মানে আমি বুঝি না। এখন ল্যাঙ্গুয়েজ আমি আরেকটা ব্যারিয়ারের কথা কথা অ্যাড করি, বললে ভাই। জি। ওই যে বার্ন স্টকের যে ইয়াটা বাদ দিচ্ছে রাবি ভাই, আপনি হয়তো বা জানেন যে উনার ব্যাপারে কিন্তু আহ, আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে উনি নাকি 12টা বিজনেস, প্রত্যেকটা ম্যাচের আগে 12টা বিজনেস টিকিট চাইছিল। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেশের বাইরে যে ম্যাচগুলো দেখা হবে 12টা বিজনেস টিকিট চাইছে, পাশাপাশি প্লেয়ারদের সাথে সে যাবে না, সে এক্সট্রা করে প্রাইভেট বিমানে করে নাকি ওই দেশে যাবে এটা খেলার জন্য। এটা কি এগুলো আসলে বিশ্বাসযোগ্য? কতটুকু এটা কি যুক্তি, বিশ্বাসযোগ্য আসলে? কতটা যুক্তি, ভাই কতটা এ ভাই যুক্তিজনক, আসলে এটা আসলে মানে বলার এখন কিছু না এখানে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, দেশের এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয়েছে, ওই যে আপনারা তো লাস্ট আন্ডার 20 গেমে দেখলেনি, ইংলিশ হুম স্পিকিং করা কুচরে বেঞ্চে বসাই আহ মিশু ভাই টিম চালাইতেছে, কি টিম চালাইছে ওইটাও আমরা বুঝছি। সো বাংলাদেশে কি ইংলিশ বলতে পারে না? হুম হুম ইংলিশ হুম আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভাই। হুম এখন এগুলা হলো গিয়ে আপনি আপনি চাইলে 100টা লজিক দিতে পারবেন যে এই হয় না, বাট প্রবলেমটা হলো গিয়ে টেকনিক্যাল টিমের কি যোগ্যতা আছে আজকের। এটা তো ন্যাশনাল মিডিয়া এই কথাটা হইতেছে। আমার যা সাইফুল বারী টিটুর কাছে একটা কোয়েশন, আপনার যোগ্যতা কি? আর আপনার কি লজ্জা লাগে না ভাই? ন্যূনতম একটা লজ্জা লাগা উচিত তো ভাই। যেই পোলাপাইন সারা দিন হলো গিয়ে, ভাই সবার সবার প্রফেশনাল লাইফে বিজি, নিজের ক্যারিয়ার নিয়ে বিজি, তারপরও ফুটবল। এই যে ওয়ালিউল্লাহ ভাই বললো যে আমরা বাঙালিরা সবচেয়ে, আমরা সবচেয়ে যে স- মানে হেভি নেশা যেটা করতেছি ফুটবলের নেশা। ওদের কি ওই নেশা নাই? উনি তো নিজে প্রফেশনাল ফুটবলার, আম নট এ প্রফেশনাল ফুটবলার, এখানে কেউ প্রফেশনাল ফুটবলার না। ওনার লাস্ট একটা গ্রাসরুট ফুটবল কাভার করতে গেছি মিল্টন কিংসে, ওনার নিজের এক্স টিমমেট এসে আমারে বলতেছে ভাই লজ্জা লাগে, কিন্তু এই কথাটা বলা লাগে সাইফুল বারিটি তো আমার এক্স টিমমেট, ওরে পারলে জুতা থেকে নামাও, হিজ এক্স টিমমেট। হুম 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 হুম। এই কথাটা কতটুকু হেভি আপনি আপনি চিন্তা করেন। উনি কিন্তু এখন কিন্তু কোচ, যে লোকটা কথা বলছে উনি কিন্তু কোচ, কারণ সাইফুল বারী টিটু কানন সাহেবের কোনো যোগ্যতা নাই সিবি পড়ার। ফুটবলিং সিবি সাইফুল বারী টিটু সাহেবের ফুটবলিং সিবি কালকে বললেন আপলোড করতে। আমি আচ্ছা এখানে একটা মিজান আমি ভাই জিনিস এড ধরেন করি আমি সিভি আমি সজীব ভাই। গুলো একটু তো বলি এখানে, আমি একটু মজার ব্যাপার বলি। হুম আপনি হুম কি জানবেন কি না জানি না, টেকনিক্যাল টিমে যারা আছে, টেকনিক্যাল টিমে টেকনিক্যাল টিমে যারা আছে তারা ঠিক মতো ইংলিশটাও বলতে পারে না ভাই। তারা ঠিক এ, মতো ইংলিশে কথা পর্যন্ত বলতে পারে না, তারা কিভাবে রা- কোচ নির্ধারণ করতে পারে? আমার কোশ্চেনটা রাফি, বাবুর কাছে রয়ে গেল। আমি সজীব ভাই, আমি একটা জিনিস এখানে হুম ছোট হুম করে হুম একটা জিনিস এড করি। সেটা হচ্ছে শিওর। আপনি যে কোয়েশ্চেনটা করছেন মিজানের কাছে, আমি একটু একটু এখানে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যাদেরকে কোচ হিসাবে শর্টলিস্টেড করা হয়েছে তাদেরকে কেন নাই, কেন তোমাস ডুলিকেই নিয়ে আসা হয়েছে, এখানে একটু হুম আলোচনা করি। সেটা হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আমি কয়েকটা নাম বললাম, ওই মিজান বা রাফি ওরা অলরেডি নামগুলা বলে ফেলছে। আমরা একদম ক্রীড়ামন্ত্রী তাবিথ আউয়াল সাহেব ওনার দুজনের কাছে কিন্তু এই জিনিসগুলো আসছে যে ওনাদের ফার্স্ট চয়েস, আমরা হচ্ছে বাংলাদেশের মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করব না, হুম 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 সবার সব এই জিনিসটা বলছে, কিন্তু উনি ডিসঅ্যাপয়েন্ট করবো না, আমরা হচ্ছে সবার পছন্দের কোচকে নিব। আপনি এজ এ ফুটবল ফ্যান হিসাবে আপনি বাংলাদেশের আরো 10 জনকে আপনি ইন্টারভিউ করবেন, জিজ্ঞেস করবেন এই ফুল প্রসেসে কি টমাস ডুলি কি সবার পছন্দের কোচ ছিল কিনা, না সবার উত্তর আসবেন না, এটা আমি গ্যারান্টেড বলি। First কথা হুম হচ্ছে কোলম্যানের যে জোয়ারটা ছিল, মানে ইংলিশ প্রিমিয়ার লিগের 4 বছর ফুলহামে যখন উনি কাজ করছে, উনি 4 বছর লম্বা সময়, এবং ফুলহাম কিন্তু প্রিমিয়ার লিগই ছিল। ইট ডাজেন্ট ম্যাটার ফুলহাম কিন্তু প্রিমিয়ার লিগ জিতে নাই, 2 নাম্বার 3 নাম্বার ছিল না, ইট ডাজেন্ট ম্যাটার। ইংলিশ প্রিমিয়ার লিগে একজন কোচ 4 বছর সাস্টেন করা মানে হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ইন হিজ লাইফ। ওকে, সেকেন্ড কথা হচ্ছে বার্নস্টক। এই এই ফুল মানে কোচিং তালিকার 10 জনের 5 জনের শর্টলিস্ট যদি আমরা করি, কারা ছিল এখানে? ছিল দিদিয়ের অলিভিয়ার নিকোল, পিএসজির এক্স কোচ, উনি পিএসজি কে কাজ করাইছে, উনি ফ্রেঞ্চ মানে কোচ। জার্মান আরেকজন কোচ ছিল অ্যান্টনি হে, তারপরে হচ্ছে ফ্রান্সের আরেকজন ছিল আপনার অ্যান্টনি হে ছিল ফ্রান্সের, রোজারিও মিকেল ছিল ব্রাজিলিয়ান, ইগো স্টিমাচের নাম শুনছিলাম আমরা, ক্রিশ্চিয়ান একজন কোচ। এরকম অনেক নাম ছিল। তো আমরা যদি বাদ দেওয়া শুরু করি এগুলো, হুম হুম ফাইন, ফেয়ার এনাফ। আমার কাছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে, যখন আপনি একটা সার্কুলার দিবেন একজন কোচের, হেড কোচের জন্য, সেখানে 270টা সিভি কিভাবে পড়ে? হুম আপনি যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন এখানে একটা একটা মানে খোলা জায়গায় আপনি একটা পাইকারি বাজার করে ফেলছেন, সেখানে বলতেছেন আপনি ওপেন টু
থ্রেড ট্রেড, মানে আপনি এখানে আইসা ব্যবসা করতে পারবেন, কোনো ধরনের আপনার কর্পোরেশন ফি নাই, কোনো ধরনের কমিশন দিতে হবে না, আপনি ব্যবসা করেন, এটা পাইকারি বাজার। এই ব্যাপারটা হয়ে গেছে বাফুফেতে। আপনি একটা সার্কুলার দিবেন, এইখানে যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছেন এইখানেও আপনার জুচ্চুরি করছেন। কিভাবে আপনাকে বলি, প্রথমে যে সার্কুলারটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা ওয়েবসাইটে। কয়েকদিন পরেই আমরা দেখলাম, পরদিন বা এরপর দিন দেখলাম এখানে একটা চেঞ্জ আসছে। ওই যে চেঞ্জটা আসছে, এটা আবার সেটা আমরা আমাদের ফুটবল ফ্রেন্ডই দেখতে পারলাম। এখানে হুম একটা হুম হুম। ক্রাইটেরিয়া কিন্তু মুছে ফেলে দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। তো এখানে দেখেন ওনারা বারবার বলছে যে 63, 60, 65 এটা ম্যাটার করে না। মানে এই যে ডিফারেন্সটা এটা ম্যাটার করে না। ওনাদের কাছে যে ম্যাটার করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা। তো 270টা কোচ কি জন্য আসবে? আপনি যখন সার্কুলার দিবেন তখন আপনি এটা একদম 100% কনফার্ম হয়ে দিবেন যে এই সার্কুলার দেখার পরে 10 জন ক্যান্ডিডেট শুধু অ্যাপ্লাই করবে, সেখান থেকে আমি একজন নিব। দুইশো হুম। সত্তরটা সিভি পড়বে না, এটা রাফি বলছে, ওয়ালি বলছে, মিজান বলছে, এটা স্বাভাবিক ব্যাপার। ওদের এই ক্যাপাবিলিটি, এই জিনিসটা নাই। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশ কি কখনো এইরকম সার্কুলার দিয়ে হেড কোচ নিয়োগ দিছিল? এই যে 3 জন 4 জন মানুষ ছিল, হিলটন ছিল, সাইফুল বারী টুইটার তত্ত্বাবধানে ছিল, ইকবাল হোসেন ছিলেন, তারপর হচ্ছে আমিরুল ইসলাম বাবুল ছিলেন। এদের কি যোগ্যতা আছে এই ধরনের 270টা সিভি থেকে 5 জন বাছাই করবে, কোচ বাছাই করবে? ওনারা এটা বলছে 5 জনের ইন্টারভিউ নেবেন তাবিথ আউয়াল সাহেব নিজে। ফাইন, তাবিথ আউয়াল সাহেব নিজে ইন্টারভিউ নিবেন, তাবিথ আউয়াল সাহেব নিজে ফুটবলার ছিলেন, উনি সংগঠন চালাইছেন, উনি একজন সংগঠক, ফুটবলের সাথে কাজ করতেন, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ফাইন, সবকিছুই ঠিক আছে। কিন্তু এই যেই 5 জনের লিস্ট আমি আপনাকে এখানে দিলাম, তাবিথ আউয়াল সাহেবকে যে 5 জনের লিস্ট দিলাম, তাবিথ আউয়াল কি উনাদেরকে এই কোয়েশ্চেন গুলা করছেন? 5 জন কি জন্য? এখানে 270টা ছিল, যাদেরকে বাদ দেওয়া হয়েছে কোন ক্রাইটেরিয়া, কোন প্রসেসে বাদ দেওয়া হয়েছে? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য বাদ দেওয়া যদি হয় রোজারিও মিকেলকে, এটার থেকে হাস্যকর কোনো জিনিস ওয়ার্ল্ড ফুটবলে আর হইতেই পারে না। আপনাকে শুধু একটা এক্সাম্পল দিব 30 সেকেন্ডে, সেটা হচ্ছে 2022 ওয়ার্ল্ড কাপে সৌদি আরবকে যিনি কোচিং করাইছে, উনি কি সৌদি আরবিয়ান কোচ ছিলেন? আর্জেন্টিনাকে উনারা হারাইছে, সৌদি আরব টিমটা হারাইছে, উনি কি সৌদি আরবিয়ান কোচ ছিলেন? ছিলেন না। উনি তাহলে কিভাবে টিমের সাথে বোঝাপড়া করলেন? আমি 100% নিশ্চয়তা দিয়ে বলি, সৌদি আরবিয়ান যে প্লেয়ার গুলো আছে ওনাদের থেকে 95% ফুটবলার ইংলিশে বলতে পারেন না। ওই যে কোচ ছিলেন উনি নিজেও ইংলিশ কোচ না, উনি নিজেও হুম হচ্ছে হুম। ইংলিশ হচ্ছে ওনার সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ওয়ার্ল্ড কাপে লিড করা টিমের কোচ কিভাবে একটা টিমকে লিড দিলেন থ্রু আউট দ্য হোল টুর্নামেন্ট, এবং এখান থেকে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসলেন? আর্জেন্টিনার মতো টিমকে সৌদি আরব হারাই দিয়ে আসলো। কারণ কি ছিল? ওনার যে প্যানেলে একজন ট্রান্সলেটর ছিল। এবং এই জিনিসটা কি আমাদের মাথায় নাই যে আমাদের, আমরা বারবার বলতেছি সহকারী কোচ বাংলা হওয়া লাগবে, আমাদের এক্স ফুটবলাররা বলতেছে, আমাদের বর্তমান রানিং ফুটবলাররা বলতেছে যে আমাদের সহকারী কোচ বাংলা হওয়া লাগবে। এখন সহকারী অ্যাসিস্ট্যান্ট কোচ কত মানে কত সহকারী হেভি কোচ ওয়েটে? কি তাহলে ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, যে বাংলাদেশিরা না না না, এটা কি ইংলিশটা পারে না, সহকারী এটা কোচের কি হইতে দায়িত্ব? পারে? আচ্ছা, আমি আপনাকে টমাস ডুলির ব্যাপারে বলি। উনি যখন ক্যারিয়ারটা স্টার্ট করছে ইউএসএ ন্যাশনাল হুম টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু শুরু করছে। উনি কিন্তু হুম। ইউএসএ ন্যাশনাল টিমের এক্স ফুটবলার, 1994 ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ খেলছে, 1980 ওয়ার্ল্ড কাপের ম্যাচ গুলা খেলছে। 81 ক্যাপস আছে ওনার ইউএস এর জন্য। So, উনি যখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে জুলিয়ান নাগেলসম্যানের, ওই যে জার্মান কোচ, ওনার যখন অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছিলেন, তখন কি এখানে কোনো ব্যারিয়ার ছিল নাকি? জার্মান কোচ ইংলিশ কথা বলতে পারে না, এজন্য আমি ইউএস এর প্লেয়ার, ইউএস এর কোচ হিসাবে আমি নাগেলসম্যানকে কি শুধুমাত্র ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কভার করার জন্য কোচ হয়েছি? নাকি এটা ছিল যে টেকনিক্যাল ডিসিশন আমি নিব, নাগেলসম্যান যদি কখনো রাটকেট খায় ডাগ আউটে আমি দাঁড়াবো, ওনার টেকনিক্যাল ডিসিশনে আমি হস্তক্ষেপ করবো, প্লেয়ার সিলেকশনে আমি হস্তক্ষেপ করবো। অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার পরে উনি যখন ফিলিপিন্সের কোচ হয়েছে, উনি যখন গিয়ানার কোচ হয়েছে, এখন ন্যাশনাল টিমের কোচ হয়েছে, ওনার কাজটা কি? অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে তো উনি প্রমোশন পাইয়া ন্যাশনাল টিমের হেড কোচ হয়েছে। হুম তাহলে হুম। একজন একজন সহকারী কোচের আলটিমেট গোলটাই কি থাকে? ন্যাশনাল টিমের কোচ হবে, একটা ক্লাবের কোচ হবে, একটা বড় পর্যায়ে যাবে। পেপ লিন্ডার্স লিভারপুলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তারপর হচ্ছে এনজো মারেস্কা ছিলেন পেপ গার্দিওলার, উনি এখন সিটির মেইন কোচ হবেন। সাবি ম্যানেজার। আলাসের কথা চিন্তা করেন, অনেক 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 হাই প্রোফাইল কোচ আছে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শুরু করছে, তারপর হচ্ছে হেড কোচ হয়েছে, হেড ম্যানেজার হয়েছে। তাহলে আমাদের কাছে কি মনে হইতেছে অ্যাসিস্ট্যান্ট কোচের যে পদটা, এটা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য? রোজারিও মিকেলকে শুধুমাত্র এই কারণে বাদ দেওয়া হয়েছে? এটা কি তাবিথ আউয়াল বা প্রেস করছে ওনাদেরকে যে এই পরিমাণের হাই প্রোফাইল কোচ বাদ দিয়ে দিয়েছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য? এতে থেকে হাস্যকর কিছু হইতে পারে? এটা এটা তো আমরা ধরেন যেটা বাদ হয়ে গেছে, কিন্তু আমাদের ধরেন কোলম্যান সেটা আসলে ক্রীড়ার প্রতিমন্ত্রী একটা সময় নিজেও মুখ দিয়ে উচ্চারণ করেছেন যখন আসলে ডেডলাইনটা একদম কাছাকাছি চলে এসেছিল। মিজান ভাই আপনার কাছে জানতে চাই, এবং সেটা হচ্ছে এজেন্ট ফি। মানে এটা তো আমরা সাধারণত জানি যে এজেন্ট ফি দরকার হয়, হয়তো এজেন্ট আপনার থেকেও নিতে পারে, কোচের থেকেও নিতে পারে, কিন্তু তাবিদ আওয়াল তিনি বললেন যে তিনি কোনোভাবেই এজেন্ট ফি দিয়ে নেবেন না।
এটা কি মনে হয়, এটা ইগোর জায়গা নাকি এটা অজ্ঞতা? তো আমি একটা পোস্ট দিছিলাম যে এজেন্ট ফি হইলে বাঙালির সমস্যা, কিন্তু দালালি বললে বাঙালি ঠিকই টাকা দিয়ে দিত। কমিশন আমি ঠিকই দিব, সমস্যাটা এই জায়গায়, কমিশন আমি ঠিকই দিব, আমার এজেন্টরে আমি প্রোডাকশনের টাকা দিব মানুষকে না। দিব, এখন এজেন্ট কি একটা দিব না। একটা এজেন্ট ও এই এটা কি যে গায়ে রায়ান লাগার মতো চেকরি, ব্যাপার, মানে গায়ে গায়ে লাগার লাগছে মতো না ব্যাপারটা? ভাই। রায়ান চেকরিরে যে সজীব ভাই, এজেন্সি আমি ম্যানেজ আমি করতেছে। আমি আপনাকে আগেই একটা কথা বলছিলাম যে এখানে ইগোটিক্যাল কিছু প্রবলেম আছে, ঠিক আছে, যে আমার ইগো, আমি একে নিবো না মানে একে নিবো না, আমি কিন্তু আপনাকে আগেই ব্যাপারটা বাট বলছিলাম। রাফি ভাই, আমার কথা হলো কি, কে ইগো দেখাইতেছে ভাই? যদু মধু কদু তো ইগো দেখাইলে হবে না। ইগো বাংলাদেশ এখানে দেখাচ্ছে কোনো হাই প্রোফাইল। হামজা চৌধুরী, আমি পার্সোনালি লাস্ট সানডে হামজা চৌধুরী আজ করছি, হামজা ভাই, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ এনি সর্ট অফ কোচ? হি সিং আই এম ওপেন ফর এনিওয়ান ম্যান, এনিওয়ান ক্যান কোচ মি। হুম হামজা চৌধুরীর মতো একটা লোক বলতেছে যে হি ইজ সো সাচ এ হাম্বল গায়, ওর কোনো প্রবলেম নাই কোচ নিয়ে। সাইফুল বারী টিটুর কোচ নিয়ে প্রবলেম, হুম হুম কানন হুম সাহেবের কোচ নিয়ে প্রবলেম। এই আব্দুল্লাহ মামুনের জব বাজাইতে যাইয়া কোলম্যান্ডে কাট করা হয়েছে 14 হাসান আল তারিখে। মামুন। 14 হাসান আল মামুনরে জব দিতে যাইয়া অলরেডি 14 তারিখ অলরেডি ডিসমিস, কোলম্যান্ডে ডিসমিস করে ফেলা হয়েছে। না হলে গায়না থেকে 14 তারিখ কেন রিজাইন দিবে দলি? দেয়ার এখন ইউ গো। ফানি এই ফানি একটা এই থিং। যে কোলম্যানের যে ইয়েতে, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি সবার সাথে এখানে রাফি ভাইয়ের সাথেও ডিসএগ্রি করলাম, মিজান ভাইয়ের সাথেও ডিসএগ্রি করলাম। কেন জানেন? যখন সজীব ভাই কোয়েশ্চেনটা করলেন যে কোলম্যানের যে এই ইস্যুটা এজেন্ট ফি নিয়ে, এটা কি অ্যাকচুয়ালি গায়ে লাগার মতো? টোটালি নট। কারণ দে ওয়ার অ্যাকচুয়ালি লুকিং ফর অ্যান এক্সকিউজ ফর এ লং টাইম, কোয়াইট লং টাইম। এক্স্যাক্টলি, হুম দেই হুম গো, 100%। তো এগ্রি। এতদিন That's all. কোনো এক্সকিউজই ছিল না। এখন এইটা সবাই জানে, আমরা যারা ফুটবল ফলো করি, বাংলাদেশ থেকে হোক আর বাইরে থেকে হোক, সবাই জানে মানে কোনো কারণ ছাড়াই একটা মানে ডিলে করা হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমনকি আমার কাছে প্রমাণ সহ আছে, বিএফএফ এর সাথে যতটুকু কথা হয়েছে এজেন্টের, কোলম্যানের এজেন্টের সাথে, তার চেয়ে বেশি কথা হয়েছে আমার। কারণ আলট্রাসের সাথে কথা হয়েছে কিন্তু আমরা অলরেডি। আমরা 10 পারি, দিনের ভিতরে আমরা 3বার পারি। ফোন কলে কথা বলছি, 3বার ফোন কলে কথা হুম আজকে বলছি, আমরা শুধুমাত্র আমরা 10 তো দিনের বলবো না ভিতরে। যে এজেন্টের সাথে আমাদের কথা হয় না বা এজেন্ট আমাদের সাথে রেসপন্স করে নাই। আমরা তো বিএফএফ এর সাথে কাজ করি না, বিএফএফ এর হয়েও কাজ করি না। তাহলে ওরা কিভাবে করে? কারণ আপনি ওপেনিং আওয়ার্সে যখনই আপনি তাদের সাথে যোগাযোগ করতে চাইবেন প্রফেশনালি, আপনি তো হুট করে যে কাউকে কল দিলে তো তারা ধরবে না বা আপনার সাথে কোনো হুম ইনফরমেশন হুম শেয়ার করবে না। হুম হুম প্রফেশনালি অ্যাপ্রোচ করেন, ডেফিনেটলি দে উইল রেসপন্ড। এখন বারবার আমরা বিএফএফ থেকে শুনতে পেলাম, মানে এটা হতে পারে রিউমার, হতে পারে কমপ্লিটলি ফেক নিউজ, যে ওনারা বললেন যে কোলম্যানের ইয়ে যে লন্ডন অফিসের যে এজেন্সি, তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তারা রিপ্লাই করছে না। আমরা এটাও শুনলাম যে মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। দে দিস ওয়ার এ পার্ট অফ ড্রামা। এটা একটা মানে এপিসোডিক ড্রামা ছিল, আমি 100% শিওর। এতদিন মানে অলরেডি তো আমরা ডুলির সাথে মানে একটা ডিল ফাইনাল করে ফেলছি, কিন্তু এটা তো বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, আমাদের সকল ফ্যান্সদের মধ্যে বা পুরো দেশে একটি ভালো জিনিস এক্সপেক্ট করছিল, কোলম্যান অথবা সেকেন্ড অপশন বার্নস্টক। তো আমাদের এক্সপেকটেশন যখন কোলম্যান পর্যন্ত থাকে, তখন আমরা ডেফিনেটলি ডুলিকে নিয়ে চিন্তা করি না। ডুলি ইজ এ ভেরি গুড কোচ, আই এগ্রি উইথ দ্যাট, হুম 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 আই হুম। ডোন্ট ডিনাই। আরেকটা জিনিস বাট আমি যখন ইন্টারাপ্ট করি যখন জাস্ট। আমাদের সামনে এত ভালো ভালো অপশন, এখন যদি মনে করতাম যে কোলম্যানকে এফোর্ড করার মতো বাজেট আমাদের নাই, বার্নস্টককে এফোর্ড করার মতো বাজেট নাই, তাইলে মেনে নিতাম ভাই। আমি 100% মানে এটা ডিনাই করার কোনো অপশনই নাই। আমার বাংলাদেশের হাসান ব্যাকগ্রাউন্ড, ভাই, আমার একটু বাংলাদেশের এখানে যুক্ত প্রেক্ষাপট। করতে চাই। যেটা হচ্ছে, জি। ধরেন এই যে 2 বছরের জন্য যদি চুক্তি হতো তারা বাফুফে থেকে, যেটা বলা হচ্ছে এবং আমরা যেটা জানতে পারলাম, যে তাদের কথা হচ্ছে ভাই, জি। এখানে ধরেন 2 বছরে আমাদের হয়তো 20টার বেশি ম্যাচ নাই, তারা বলতেছেন। তো তাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, আমরা তাহলে এত টাকা কেন খরচ করব? 20টার বেশি ম্যাচ নাই, এবং তারা সিরিয়াসলি। প্রত্যেকটা ম্যাচ ধরে হয়তো বা তারা সজীব ভাই, এইভাবেই সজীব ভাই, ভাই প্রিপারেশন ভাই করছেন। ওয়ে না, সজীব ভাই, আমি আমি একটু বলি, আপনি আমি একটা একটু বলি, আমি একটু ন্যাশনাল বলি, ফুটবল রান করতেছেন, আমি আপনি আমি একটু চিন্তা বলি। করতেছেন বছরে কয়টা ম্যাচ আছে, ওয়াও, নাইস। না 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 জি, না, সেখানে আমি হচ্ছে ওই বিষয়টা শেষ করি। তাদের জিএস যেটা বলতেছে সেটা হচ্ছে তারা নাকি এজেন্টরা নাকি 2 বছরের জন্য 88 লাখ টাকা ডিমান্ড করছে, আর এটা নাকি অগ্রিম দিতে হবে, ঠিক আছে। সিরিয়াসলি? এখন এটার সাথে কি নেগোসিয়েশন কখনো করছে, বা নেগোসিয়েশন করার যে এখন সুযোগ ছিল এটা জিএস কি ইউজ জিএস করছে? জিএস বলতেছে, জিএস আমাকে সরাসরি বলছে, হুম। একদম সরাসরি আমাকে বলতেছে তারা 2 বছরের টাকা অগ্রিম চাইছে, 2 বছর নাকি 88 লাখ টাকা চাইছে তারা। এটার মানে কোনো আমি যদি, এটার কোনো এভিডেন্স ওনারা এখন প্রোভাইড করতে পারছে এর কিনা, না জন্যই মিডিয়ার আমি সামনে? বলছি ভাই, আমরা একটা মিডিয়ার তদন্ত সামনে কিন্তু কমিটি এটা, চাই, হ্যাঁ, আমরা একটা মিডিয়ার সামনে তদন্ত ওনারা আপনি কমিটি চাই। এটা আপনি প্রেজেন্ট কমিশন করুক। দিবেন 3%, 3%, হুম 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 কেমনি এটা কি? আচ্ছা, আমি আমি আর আমি হাসান ভাই, সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। 3% যে ব্যাপারটা নিয়ে আসলেন, এটা কিন্তু ফিফার একদম রুল বুকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে, 3% হুম। এজেন্ট ফি কিন্তু নিতে পারে। এখন একজন প্রফেশনাল কোচ যখন হচ্ছে উনি হাই লেভেলের হাই এন্ড জব করতেছে, যখন ওনার এজেন্ট আছে, এটা স্বাভাবিক, ম্যানেজমেন্টের জন্য সবকিছু দেখে ভালোর জন্য
ওনার কিন্তু সব জায়গাতে সে থাকে না, অনেক এজেন্টের অনেক এখানে স্বার্থ ব্যাপারগুলো থাকে। কারণ এজেন্ট উনি যেভাবে রাখছে, উনি কিন্তু এজেন্ট তো আর মাগনা কাজ করে না, ফ্রিতে কাজ করে না, কামলা দেয় না। এজেন্টেরও কিছু উনি 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 সাপোর্ট দিতে হয়, এজেন্টের থেকে সাপোর্ট নিতে হয়। এই জায়গা থেকে 3% যখন আসছে, এই ব্যাপারটা একদম লিজিট এবং লেজিটিমাইজ করার জন্য ওনারা যখন বলছে যে 80 লক্ষ বা 88 লক্ষ, যেটাই আপনি বলছেন, অগ্রিম দেওয়ার জন্য, এই ফুল ব্যাপারটাই তো ইলিগেল, তাই না? তো এটা যখন ফিফার রুলস বুকে যখন যেটা আছে যে 3%-এর ব্যাপার, অটোমেটিক্যালি তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আপনি কি জন্য ফিফাতেই আপনি কমপ্লেন করলেন না? ফিফাতে কমপ্লেন না করে এখন আপনি ন্যাশনাল মিডিয়াতে এসে বলতেছেন আমি টাকা দিব ওইটা না। তো মানে হলো ফাও কথাবার্তা না, তাই না? হ্যাঁ, হন না না না, এটা এইটা এটাকে ডাইরেক্ট। আমরা কি মানে হাওয়া খেয়ে বড় হয়েছি? হ্যাঁ, এজেন্টকে ওটা টাকা দিব না এজেন্ট ফিফা? এজেন্টকে নিয়ে যদি এখানে ফিফাকে যদি প্রবলেমের কথাটা দেখানো হয়, সাথে সাথে ফিফা থেকে তার এজেন্টের যে লাইসেন্সটা বাতিল করে দিবে। এবং আমরা এরা কি 3%-এর জায়গায় আমরা এরা 10% কি চাইতে এত পারি না? মানে এই এজেন্ট কি এত অজ্ঞ? মানে এরা ইংল্যান্ডের লন্ডন বেসড একটা এজেন্সি, ওরা আপনাকে একটা ইলিগেল একটা প্রপোজাল দিল, এই প্রপোজালটা আপনি ইম্পসিবল অ্যাকসেপ্ট ভাই। করতে হবে। এটা এরকম কোনো বিষয় না। ফার্স্ট অফ অল 10% যদি চায় এটা ইলিগেল, সেটার জন্য আপনি অ্যাকশন নিতে পারতেন। ফিফার কাছে আপনি কমপ্লেন করছেন কিনা? না, করেন নাই। সেকেন্ড ব্যাপার হচ্ছে, আপনি 10% যদি আপনি কমপ্লেন করার সুযোগ না থাকে, এটাকে নেগোসিয়েশন করছেন। আপনি কি বলছেন 30, আমাদের এই ক্যাপাসিটি নাই, আমরা 10% দিতে পারবো না, আমরা তোমাকে 30%, 30% কমাইয়া নিয়ে আসি, আমি তোমাকে 7% দিব, আমি তোমাকে 5% দিব। একটা আলোচনা হয়েছে কিনা? না না, এটা হয় নাই। আপনি জানলেন যখন আপনি কোলম্যানকে কনফার্ম করে ফেলবেন, ওই সময় আপনি জানলেন এজেন্ট ফি দেওয়া লাগবে, আপনি এসে বলতেছেন নো। এর আগে আপনি 3 দিন আপনি সময় নষ্ট করছেন, 7 দিন নষ্ট করেছেন, শুধুই বলছেন কোলম্যান নাকি মেসেজে রিপ্লাই দিতেছে না। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, যদি কোলম্যান কনফার্ম হইতো, কোলম্যানের বাসায় যাইয়া আমরা বাসায় যাইয়া ওর চা নাস্তা খেয়ে যেতে পারতাম। কোলম্যানের সাথে এতটুকু আন্তরিকতার সম্পর্কতা ছিল। এইটাই মেবি ইস্যু হয়েছে যে ইউকে বাংলাদেশ আল্ট্রাস যদি চলে যায় কোলম্যানের না, ওইটা বাসায়। তো তো জানে না, ওনারা জানে না, ওনারা জানতো না। বাট আমি যেটা বলতেছি যে এই ধরনের মানুষ এরকম না যে ওই মেসেজ রিপ্লাই দিবে না, এই প্রফেশনাল জায়গা থেকে এতটুকু করে না। ওনারা একদম আর আপনি হাইয়েস্ট যদি লেভেলে কোচিং ধরেন করায়। তাদের এজেন্সি বন্ধ থাকে হাসান ভাইয়ের স্যাটারডে কাছে এন্ড আসতে সানডে, চাই। হুম। জি, স্যাটারডে এন্ড সানডেতে তাদের এজেন্সি বন্ধ থাকে। এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে স্যাটারডে এবং সানডেতে আপনি রিপ্লাই পাবেন, হবে না তো। ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ দেম অন দ্য উইকডেজ। সো হুম হুম এগুলো অ্যাকচুয়ালি দিস ইজ জাস্ট ওয়েস্ট অফ টাইম আমার কাছে মনে হয়। এই সব কিছুই একটা এক্সকিউজ খোঁজার পার্ট ছিল। যখনই ওনারা একটা এক্সকিউজ পাইছে, ওনারা এটা বলে দিছে। ধরেন বাংলাদেশের তো অবস্থা এরকম যে যে আপনি হাইপ ক্রিয়েট করতে পারছেন যে কোনো একটা জিনিসের, এইটাই চলবে। তখন দিস আমাদের ইজ দ্য থিং। এই ইয়ে, না না, আপনি এখন আমি সাহিত্যের দেখি ভাষায় বলেন না, আপনি সাহিত্যের ভাষায় বলেন যারে দেখতে নারী তার চলন বাঁকা। আমারে ওরে পছন্দ না, আমার ওরে পছন্দ না, ওর সবকিছুই এই নষ্ট, জন্যই ওর তো সবকিছুই মানে ভালো না। মানে ভাই, যখন আপনি মন্ত্রণালয় থেকে যখন আপনি এত বড় একটা টাকার সাপোর্ট পাবেন, আমিনুল হক সাহেব তো একবার বলেন নাই, তিনি বারবার বলছেন যে বিএফএফ যত রকমের সাহায্য চাইছে, কোলম্যানের নাম নেন নাই প্রথমে তিনি, তারপরে হুম হুম দুইটা ইন্টারভিউতে তিনি কোলম্যানের নামও নিয়েছেন। তিনি বলছেন হুম কোচ নিয়োগে যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এইভাবে বলছে যে আমরা করতে প্রস্তুত। দেখেন সবকিছু ঠিকঠাক, বাজেট রেডি, কোচ রেডি, মানে সবকিছু আন্ডার নেগোসিয়েশন। এখন এমনকি মানে আমাদের তো একটা ভ্যালু আছে, মানে আমাদের কথা বলতেছি না, সারা যে বাংলাদেশের যে ফ্যান গ্রুপস আছে, যারা ফুটবল দেখে, ফুটবল ভক্তদের তো ডেফিনেটলি একটা অপিনিয়ন আপনাকে নিতে হবে। বিকজ আমি বিশ্বাস করি পৃথিবীতে যতটা দেশ আছে, যারা এই ফুটবলে উন্নত হতে পেরেছে, তাদের সবাই কিন্তু ফ্যান কালচারেই বিশ্বাসী। ফ্যান হুম হুম কালচার হুম। ফুটবলই তারা কিন্তু, তো আমরা যতদিন পর্যন্ত এই ফ্যান কালচারে আমাদের ফুটবলকে ঢুকাইতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সাকসেস আসবে না। এখন দেখেন আমি কেন এখানে ভক্তদেরকে একটু প্রায়োরিটাইজ করি। এই যে আমি এখন কথা বলতেছি এখানে, আমার কোনো কিছু পাওয়ার নাই। রাফি ভাই এখানে আসছে, ওর কোনো কিছু পাওয়ার নাই, বুঝছেন? এখন ধরেন যারা কোনো সংগঠনের সাথে নাই, যারা সাধারণ ভক্ত, যারা এমনি ফেসবুকে লেখালেখি করে বা স্টেডিয়ামে গিয়ে গিয়ে চিল্লাফাল্লা করে, তাদের কিন্তু ফুটবল থেকে তাদের পাওয়ার কিছু নাই। তারা যত কিছু দিতে চায় সবকিছু মানে জেনুইনলি ফুটবলকে দিতে চায়। এখন আমি যখন বিএফএফ এর একটা জায়গায় কাজ করব, ডেফিনেটলি আই উইল হ্যাভ এ পারপাস টু অ্যাচিভ সামথিং ফ্রম দি অর্গানাইজেশন। তখন আমি কি করব? আমি যে কোনো একটা কথা বলতে গেলে বা যে কোনো একটা ডিসিশন নিতে গেলে, ফুটবলের ডিসিশনের কথা বলতেছি, আহ, কোনো মানে পার্শিয়াল অনুকূল কিছু না। ফুটবলের একটা স্বার্থে যদি একটা ডিসিশন আমি দিতে চাই, আমার একটা পার্ট আমি এখানে চিন্তা করব। কিন্তু যখন একটা ভক্ত, যখন একটা সাধারণ জনগণ যখন ফুটবল সম্পর্কে কোনো একটা অপিনিয়ন দিবে, ডেফিনেটলি সে ভালোটাই দিবে। এখন ধরেন আজকে যে কোলম্যান আসে নাই, তাতে আমার কোনো লস হয় নাই।
এই যে হুম হুম ডুলি আসছে, তাতে কারো কোনো লাভও হয় নাই। তো একজন সাধারণ জনগণকে যদি আপনি জিজ্ঞেস করেন কোন কোচটা ভালো হবে, এখানে আমার 270টা সিভি আছে, তুমি একটু ফার্স্ট গো থ্রু দ্য সিভিস, জাজ উইথ ওয়ান ব্লিঙ্ক, এন্ড দেন একটা সাজেশন দাও যে কোন কোচটা ভালো হবে। ওই যে একটা সাধারণ পাবলিক আছে, সাধারণ একটা ভক্ত আছে, সে সব থেকে বেস্ট যেটা ওই অপশনটাই দিবে। সে চায় তার দেশ, স্পেশালি বাংলাদেশের যে যদি বলি যে ফ্যানদের যে হাইপটা, আমরা সাধারণ যেই ফ্যান গ্রুপরা আছি, আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমাদের ফুটবলের ডেস্টিনেশনটা আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়ে রাখছি। হুম। ডেস্টিনেশন সেট করতে তো অসুবিধা নাই, তার এটাতে মানে কোনো আমাদের বাধা নাই। ড্রিমটা তো অবশ্যই বিশ্বকাপ আমাদের পর্যন্ত দেখা ডেস্টিনেশন উচিত, কিন্তু সেটা আসলে হয়তো ডেফিনেটলি। তাদের আছে কিন্তু তারা সেটা দেখাতে পারছে না। একটু মিজান ভাই আপনাদের কাছে আসতে চাই, একেবারে সময় আমাদের খুবই কম আছে। মিজান ভাই, এখন সান মারিনো ম্যাচ দেখার পর আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, এইটা আসলে কতটুকু এই মুহূর্তে আপনার কাছে ভালো ব্যাপার মনে হচ্ছে, বা আপনার এটাতে মতামতটা কি? একটা ম্যাচ দেখে কি কোচের সবকিছু বোঝা যায়? এবং সেখানে সান মারিনো আমাদের চাইতে র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে একটা দেশ, কি মনে হচ্ছে? এখন আমি আপনারে বলি, সান মেরিনো ম্যাচের পর আপনি নতুন একটা স্টেটমেন্ট শুনবেন বাফুফের থেকে, যে ফিফা থেকে বাফুফে নিষেধাজ্ঞা পাবে। কারণ কি? বাংলাদেশের গভর্নমেন্টের হস্তক্ষেপের জন্য। হুম এইটা একটা স্টেটমেন্ট আসবে, তারপর পিটার ডলির সাথে কন্ট্রাক্ট সাইন হবে 2-3 বছরের জন্য 100%। এখন হুম ফানি থিং হলো গিয়ে, পিটার ডলি নট জাস্ট মাসুলি, এ হ্যাঁ। কোচ। হুম উনি কিন্তু 2019-20 বিটেল এফসির কিন্তু স্পোর্টিং ডাইরেক্টর ছিল। তারপর ওই বিটেল এফসি কিন্তু অনেক বড় একটা টিম, ভিয়েতনাম লিগের। উনি কিন্তু কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, টপ ফুটবলার, সবকিছু ঠিক আছে। এখন হলো কি, উনি কতটুকু ফ্রিডম পাবেন টিম বানাইতে? এখন হলো কি, আমি যখন প্রথমে পিটার ডলিকে কোচ কোচ হিসাবে নেওয়া হলো, শোনা হলো ওনার নিজের প্যানেল আসবে। এখন ওনার নিজের প্যানেলে ওনার 2টা অ্যাসিস্ট্যান্ট কোচ, একটা গোলকিপার কোচ, ফিজিও, স্পোর্টিং প্যানেলে ওনার হস্তক্ষেপ থাকা লাগবে এজ এ কোচ এন্ড ম্যানেজার। এখন এইটা কতটুকু পিটার ডলিকে দেওয়া হবে, এটা ইনশিওর আচ্ছা, করতে হবে বোর্ডের। আরেকটা জিনিস আমি সজীব ভাই, আপনি কি এই হুম প্রশ্নটা একটু যদি একটু আপনার আইডেন্টিফাই করি, সান মারিনো কোচের পরে ম্যাচের পরে আসলে ওনার সিদ্ধান্তটা নেওয়া হবে। একটা ম্যাচে আমি আমি ধরে নিলাম, শুধুমাত্র এক্সাম্পলের সাথে ধরে নিলাম, আমি ম্যান সিটি থেকে কিন্তু পেপ গার্দিওলা হচ্ছে এই সপ্তাহে লিভ নিচ্ছেন। আমি ধরে নিলাম পেপ গার্দিওলাকে বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ বানাচ্ছি আমি শুধুমাত্র একটা ম্যাচের জন্য। ওই ম্যাচে কিন্তু আমরা হেরে গেলাম, ড্র করলাম বা 20 গোলে জিতলাম, এখানে কিন্তু ওনাকে জাজ করা যাচ্ছে না। উনি হচ্ছে কি ধরনের কোচ এটা নিয়ে আলাপ না করি, বাট একটা ম্যাচে কি একটা কোচকে জাজ করা যাচ্ছে? আর আপনি যেটা বলছেন যে সান মারিনো কিন্তু লোয়ার র্যাঙ্কিং এর টিম, এটা আসলে আসলে একটা খুব রাইট স্টেটমেন্ট না। সেটা হচ্ছে ওরা কিন্তু সবগুলা ম্যাচে কিন্তু ইউরোপিয়ান টিমের সাথে। হুম তো হুম আমরা হুম। এই জায়ান্টের সাথে। ম্যাচে, র্যাঙ্কিংটা ওদের নিচু কিন্তু দলটা তো ভালো। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। তো ওদের দলটাও ভালো, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ জায়গাটা হচ্ছে ওরা হচ্ছে প্লেয়ার গুলা হচ্ছে আমাদের ফিজিক্যালিটি, যদি আপনি চিন্তা করেন এশিয়ার থেকে প্লেয়ারদের থেকে অনেক অনেক বেটার অনেক ভালো। ডেভেলপড। ওরা অনেক লম্বা, অনেক ফিজিক্যালি স্ট্রং। সো ওদের সাথে আমাদের যদি ম্যাচটা ড্র করতে পারি, আমরা যদি কোনো রকমে জিততে পারি, এটা হিউজ অ্যাচিভমেন্ট, হিউজ। ইভেন ড্র করতে পারলে অনেক বড় ব্যাপার হবে। এই ম্যাচে যদি আমরা হেরে যাই, আমার মনে হয় না থমাস দুলিকে এখানে আন্ডারমাইন করা হবে, ওনাকে এই জিনিসটাকে ব্লেম দেওয়া হবে যে একটা ম্যাচে আমি এই জিনিসটাতে বিশ্বাসী না। বরং হুম ওনাকে যদি জাজ করতে হয়, আমার মনে হয় ট্রাই নেশন সিরিজ, ফোর্থ নেশন সিরিজ যাই বলেন, বা আগামীতে আমাদের সাফ পর্যন্ত যদি সময় দেওয়া হয়, এটা বেটার হয়। তবে একটা ব্যাপার কি, ওই যে সময় দেওয়ার ব্যাপার, আমরা আগামী পরশু থেকে ইংল্যান্ডের নতুন একটা ইমার্জিং কাপ, ওই যে ইন্ডিয়া খেলতে আসতেছে। তো কাদের সাথে খেলতেছে আপনি জানেন? নাইজেরিয়ার সাথে ইউনিটি কাপ। খেলতেছে, ইউনিটি কাপে, হ্যাঁ। নাইজেরিয়ার সাথে খেলাইতেছে, জামাইকার সাথে খেলতেছে, এবং জিম্বাবুয়ে। সম্ভবত স্কটল্যান্ড খেলতেছে এখানে। না, এই ধরনের জিম্বাবুয়ে, জামাইকা এবং নাইজেরিয়া, জামাইকা, ইন্ডিয়া। ওইটা কেমনে ইন্ডিয়া, হয় ভাই? যারা টপ হলো গিয়ে, যারা টপ 3-4টা কমিউনিটি আছে তাদের, বাংলাদেশি কিন্তু সবচেয়ে বেশি, তাও হ্যাঁ। ওই তো আমাদের আমরা এখানে ফেডারেশন এই ওইটা ধরনের করতে ম্যাচগুলো পারে না। খেলতে পারতাম, তাইলে কিন্তু ওই যে কোচের পটেনশিয়ালিটি সম্পর্কে আমরা আরো বেশি জানতে পারতাম ওনার। আর নিঃসন্দেহে। মিজান যেটা বলছে এটা বলি, ওই যে সান মারিনো ম্যাচের যেটা টিম সিলেকশন হয়ে গেছে, এখানে এ স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, এখানে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, উনি সবকিছু সামলাবে, সবকিছু হয়ে গেছে। ক্যাম্প শুরু হবে আগামীকালকে থেকে খুব সম্ভবত, বা পরশু থেকে। তাহলে পিটার ডুলি এখানে শুধুমাত্র একটা ফেস, থমাস ডুলি এখানে শুধুমাত্র একটা ফেস, এখানে এর থেকে বেশি ওনার কোনো কন্ট্রিবিউশন নাই। ওইখানে এই ম্যাচের পরে ওইখানে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এইটা আরো বড় ভুল ডিসিশন হবে। কারণ কি, এটা এই এই ম্যাচের পরে আপনি যদি সিদ্ধান্ত নেন টমাস দুলিকে আপনি লং টার্মের, 2 বছরের, 4 বছরের আপনি মেয়াদের কন্ট্রাক্ট দিবেন না, এটা আরো বড় ভুল হবে। কারণ কি, এই প্রোফাইলের কোচ এখানে যখন বাংলাদেশে আসতেছে, উনি
অনেক অনেক হাই লেভেলের কোচ, অনেক হাই লেভেলের কোচ। এখন ওনাকে টমাস যদি আমরা জুলিকে বাদ নিয়ে দিয়ে দিই, কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই যে আসলে তার কোচিং মোটেও না, অভিজ্ঞতা বা মোটেও না, কোথায় খেলছে, কিন্তু আমরা মোটেও না। যাদেরকে দেখছি তাদেরকে আমরা হয়তো পাই না, এবং সেটা আসলে একটা সেটা লেম এটা একটা এটা আফসোসের এক্সকিউজ জায়গা, আক্ষেপের দেখানো হলো। জায়গা থেকে। জি এইটা একটা এই আফসোসের জায়গা। কিন্তু আরেকটা ব্যাপার সজীব কি, ভাই, ওনাকে এখানে যদি বাদ, এখানে 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 আরেকটা ইস্যু আছে, আমি একটু যোগ করি, ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে আহ, এই যে ঢুলিকে এখন পর্যন্ত ঝুলা রাখার কারণ কি? এখানে একটা বড়সড় কারণ আছে। এর মধ্যে মানে আমরা এই ম্যাচের পর পর বা এই ম্যাচের রেজাল্ট কি আসতেছে না আসতেছে এটা আমাদের দেখার ব্যাপার না, ঠিক আছে? আমাদের দেখার দরকারও নেই, এটাতে আসলে কোচের কোনো এরকম ইনভলভ থাকবে না। তো এখানে হাসান আল মামুন অলরেডি এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ প্যানেলটা চালাবে হাসান আল মামুন, তবে তার সাথে থাকবে ডুলি, ঠিক আছে? তো এখানে আসলে ডুলির খুব বেশি একটা সিদ্ধান্ত নেওয়ার সময়ও নেই। তবে আমরা কেন এই কোচকে 2 মাসের জন্য রাখতে চাইতেছি, যেটা হচ্ছে আমরা এই 2 মাসের মধ্যে আরো ভালো লেভেলের, কোলম্যান লেভেলের কিছু কোচ খোঁজা ট্রাই করতেছি। যদি এর মধ্যে তাদেরকে আমরা পেয়ে যাই, কিন্তু সেক্ষেত্রে আমরা রাফি, তাদের সাথে কোয়েশ্চেনটা হচ্ছে এই যে 270টা কোচ আমাদের যে সিবি গুলো অ্যাপ্লাই আসছে, যারা রিজেকশন খাইছে, যারা হচ্ছে ইগনোরড হয়েছে, এরা কি আবার 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 অ্যাপ্লাই করবে? এরা কিন্তু তবে না, আবার অ্যাপ্লাই এটা একটা করতেছে না। আমার লেন্দি না একটা না প্রসেস। আমি একটু তারা অফকোর্স করবে না। আপনাদের সঙ্গে যুক্ত করতে চাই, আমাদের হাতে একেবারে সময় নাই। আহ, যে ব্যাপারটা হইতে পারতো, যদি আমি আমার মতামত বলি আপনাদের সব পুরোপুরি আলোচনা শুনে, যে বাফুফে পারতো এই সময় আসলে হয়তো বা সহকারী কোচ যিনি তাকেই পুরো দায়িত্বটা দিতে, এবং কোচ পাওয়ার যে ইয়েস, সময়টা সেটা হয়তো বা ইয়েস, অনেক টাইম নিতে পারতো, তাহলে হয়তো বা এত এক্সটেন্ড আলোচনা করতে হতো না, এবং পারতো। তারা বলতে ইয়েস, পারতো যে আমরা সান মারিনো ম্যাচ দিয়ে আমরা পরীক্ষামূলকভাবে সহকারী কোচের হাতে দায়িত্ব দিচ্ছি, এবং আমরা সাফের মধ্যেই আমরা একটা কোচ নিয়ে আসতে পারবো, সেটা হয়তো বা অ্যাবসলিউটলি, একটা ভালো সমাধান অ্যাবসলিউটলি, হতে পারতো। বাফুফে অ্যাবসলিউটলি। কিন্তু আমাদের অলরেডি একটা স্নিক পিক দিছে। আন্ডার 20 সাফে আপনারা দেখছেন তো 2 মাসের কোচের সাথে কি হয়েছে। সেম হ্যাঁ, জিনিসটা স্যান মেরিনোতে হবে। আর আমি একটা জিনিস, মার্কোসের সাথে বাফুফের কর্মকর্তারা তো 1-2 জন হলেও এই ভিডিওটা দেখবে। তো আমি একটা জিনিস বলি, বাফুফের যেই যে কর্মকর্তার হার্টে প্রবলেম আছে তাদের সান মারিনোতে যাতে না পাঠায়, কারণ অনেক ইস্যু হবে এখানে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বাংলাদেশ না যে এইটা এইটা করে ফেলবো এইটা করে ফেলবো। সো মাস্ট শিওর করতে হবে। আর স্পেশালি এই যে টেকনিক্যাল টিমের যদি কেউ আসেন, ওনার সাথে আমার একটু কথা হবে ইনশাল্লাহ স্টেডিয়ামের আচ্ছা বাইরে যে। জার্মানিতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ, আর আমাদের এই ফ্যান আপনাদের বেসটা যাবে পুরো। আচ্ছা সবাইকে আরো একবার ধন্যবাদ, এবং আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা অনেক আলোচনা করতে পারলাম না। তবে নিঃসন্দেহে বাফুফে ভুল থেকে শিখবে, প্রত্যেকেই আসলে সেটাই করেন, এবং আমরা একটা ভালো কিছু অপেক্ষা করছি। আমরা আরো একবার আপনাদের সঙ্গে যুক্ত হব ভবিষ্যতে, যখন বাংলাদেশের ফুটবলের আমরা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতে পারবো, ভুলগুলো নিয়ে কথা বলতে পারবো। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের ইনশাআল্লাহ। সবাইকে আরো একবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।